আচ্ছা, হরমোন জিনিসটা কি বলুন তো? এগুলোকে বলা হয় আমাদের শরীরের শক্তিশালী রাসায়নিক বার্তাবাহক। এরা কিন্তু আড়াল থেকে আমাদের সবকিছুই নিয়ন্ত্রণ করে। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এদের সূক্ষ্ম ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। তো চলুন, আজ আমরা হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনার একটা একটু অন্যরকম পদ্ধতি নিয়ে গভীরভাবে আলোচনা করি। সহজ কথায় হরমোন হলো আমাদের শরীরের ভেতরকার ডাক পিয়নের মতো, যারা এক জায়গা থেকে আর এক জায়গায় খবর নিয়ে যায়। এগুলো তৈরি হয় আমাদের অন্তঃক্ষোরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। আমাদের মেটাবলিজম, মানে আমরা কতটা শক্তি পোড়াচ্ছি, আমাদের মন মেজাজ কেমন থাকছে, আমাদের বৃদ্ধি, এমনকি আমরা কতটা স্ট্রেস নিচ্ছি, সব কিছুই এরা নিয়ন্ত্রণ করে। ভাবা যেতে পারে এরা যেন আমাদের শরীরের এক বিশাল অর্কেস্ট্রার সাইলেন্ট কন্ডাক্টর, যারা সব কিছুকে একটা সঠিক সুরে বেঁধে রাখে। কিন্তু কি হয় যখন এই নিখুঁত সুরটা কেটে যায়, যখন এই সূক্ষ্ম ভারসাম্যটা আর থাকে না? ঠিক তখনই শুরু হয় নানা রকম শারীরিক আর মানসিক সমস্যা, যা আজকাল অনেকেরই জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই পয়েন্টটা থেকে আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। এই পুরো বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব শরীরের এই নীরব নিয়ন্ত্রকদের সম্পর্কে। তারপর দেখব হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিটা ঠিক কী বলে। এরপর কিছু সাধারণ রোগ আর তার প্রতিকারের উদাহরণ দেখব, আরোগ্যের পথটা কেমন হয় তা নিয়ে কথা বলবো, আর সবশেষে কিভাবে ভারসাম্য পুনরুদ্ধার করা যায় তা দিয়েই শেষ করব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের শরীরের এই সাইলেন্ট কন্ট্রোলার, মানে যারা পর্দার আড়াল থেকে আমাদের জীবনটাকে চালাচ্ছে, তাদের সাথে একটু পরিচিত হওয়া যাক। এখানে দেখুন আমাদের শরীরের মূল খেলোয়াড় কারা। পিটুইটারি, যাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, কারণ সে বাকিদের নিয়ন্ত্রণ করে। তারপর আছে থাইরয়েড, যা আমাদের মেটাবলিজম ঠিক রাখে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমাদের স্ট্রেস ম্যানেজ করে। প্যানক্রিয়াস থেকে বেরোয় ইনসুলিন, যা ব্লাড সুগার কন্ট্রোল করে। আর গোনাড থেকে আসে সেক্স হরমোন, মানে বুঝতেই পারছেন পুরো সিস্টেমটা কতটা জটিল আর কতটা গুরুত্বপূর্ণ। এতক্ষণ তো আমরা জানলাম হরমোন কি আর তারা কি করে। এবার চলুন একটু অন্য একটা দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখি। হোমিওপ্যাথি কিন্তু হরমোনের সমস্যাকে শুধু কয়েকটা লক্ষণের সমষ্টি হিসেবে দেখে না, বরং এর একদম মূলে, মানে এর আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করে। হোমিওপ্যাথিক দর্শনের একদম কেন্দ্রে রয়েছে এই জীবনী শক্তি বা ভাইটাল ফোর্সের ধারণাটা। এটা কি? সহজ কথায় বললে এটা হলো আমাদের শরীরের নিজস্ব জীবনী শক্তি বা হিলিং পাওয়ার, যা আমাদের সুস্থ রাখে। যখন কোনো কারণে এই শক্তিটা দুর্বল হয়ে পড়ে, তখনই রোগ বাসা বাঁধে। তাই হোমিওপ্যাথির মূল লক্ষ্য হল এই জীবনী শক্তিকে আলতো করে উদ্দীপিত করা, যাতে শরীর ভেতর থেকেই নিজেকে সারিয়ে তুলতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা হল সমগ্রতা বা হোলিজম। এর মানে হল একজন মানুষ শুধু তার হাত, পা বা কোনো অঙ্গের যোগফল নয়, বরং তার মন, শরীর এবং আত্মা, এই সব কিছু মিলিয়ে একজন পূর্ণাঙ্গ মানুষ। তাই হরমোনের সমস্যাকে শুধু একটা গ্ল্যান্ডের সমস্যা হিসেবে না দেখে পুরো মানুষটার ভেতরের ভারসাম্যহীনতার একটা প্রকাশ হিসেবে দেখা হয়। আর এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য একটাই, ভারসাম্য পুনরুদ্ধার করা। মানে উদ্দেশ্যটা শুধু বাইরে থেকে কোনো লক্ষণকে বা কষ্টকে চেপে রাখা নয়, বরং শরীরে সে স্বাভাবিক অবস্থাটা ফিরিয়ে আনা, যাতে শরীর নিজেই নিজেকে আবার ঠিকঠাক চালাতে পারে। এখন প্রশ্ন হল, এই যে ভারসাম্য নষ্ট হওয়ার কথা বলছি, এটা কেন হয়? হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী এর পেছনে অনেক গভীর কারণ থাকতে পারে, যেমন কোনো বড় মানসিক আঘাত, ধরুন প্রিয়জনকে হারানোর শোক বা তীব্র ভয়। অনেক সময় অন্য চিকিৎসার মাধ্যমে রোগের লক্ষণগুলোকে জোর করে চেপে রাখার ফলেও এমনটা হতে পারে। আবার কিছু বংশগত প্রবণতা বা মায়াজেম, এবং অবশ্যই আমাদের আজকের দিনের ত্রুটিপূর্ণ জীবনযাপন তো একটা বড় কারণ বটেই। বেশ কিছু তত্ত্ব নিয়ে তো কথা হলো। এবার চলুন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক, তাহলেই বোঝা যাবে যে এই নীতিগুলো হরমোনের সাধারণ সমস্যাগুলোর ক্ষেত্রে ঠিক কিভাবে কাজ করে। থাইরয়েডের সমস্যা তো আজকাল খুব কমন। এটা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো।
একদিকে আছে হাইপোথাইরয়েডিজম, যেখানে শরীরে সবকিছু ধীর হয়ে যায়, মেটাবলিজম কমে যায়, ওজন বাড়ে, সারাক্ষণ একটা ক্লান্তি ভাব থাকে। আর ঠিক তার উল্টোটা হলো হাইপারথাইরয়েডিজম, যেখানে সবকিছু খুব দ্রুত চলে, মেটাবলিজম বেড়ে যায়, ওজন কমতে থাকে, আর একটা অস্থির ভাব কাজ করে। আর এখানেই হোমিওপ্যাথির আসল সৌন্দর্যটা। দেখুন, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে শুধু রিপোর্টের ওপর ভিত্তি করে সবাইকে এক ওষুধ দেয়া হয় না। যেমন ক্যালকেরিয়া কার্ব সাধারণত সেই রোগীদের জন্য যারা একটু স্থূলকায়, যাদের খুব শীত করে এবং যারা সব বিষয়ে একটু নিরাপত্তাহীনতায় ভোগেন। আবার ধরুন সিপিয়া, এটা তাদের জন্য প্রেসক্রাইব করা হয় যারা পরিবারের প্রতি উদাসীন হয়ে পড়েন, প্রায় মন খারাপ করে থাকেন। মানে প্রতিকারটা বেছে নেওয়া হয় মানুষটার সম্পূর্ণ ছবিটা দেখে। ঠিক একই নিয়ম পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস এবং অনিয়মিত মাসিকের ক্ষেত্রেও। যেমন পালসেটেলা দেওয়া হয় সেই নারীদের যাদের পিরিয়ড দেরিতে হয়, যারা খুব আবেগপ্রবণ, অল্পতেই কেঁদে ফেলেন এবং খোলা হাওয়ায় থাকলে আরাম পান। অন্যদিকে সিপিআর ক্ষেত্রে আবার বিষণ্ণতা আর উদাসীনতাটাই প্রধান লক্ষণ। মানে প্রত্যেকটা প্রতিকারই এক একটা বিশেষ মানসিক আর শারীরিক প্যাটার্নের সাথে যুক্ত। আধুনিক জীবনের একটা বড় অভিশাপ হল স্ট্রেস, যা আমাদের কর্টিসল হরমোনের মাত্রা একদম ঘেটে দেয়। হোমিওপ্যাথি এক্ষেত্রেও দেখে যে স্ট্রেসের কারণে মানুষটার মধ্যে ঠিক কি পরিবর্তন আসছে। যেমন যারা অত্যধিক কাজের চাপে থাকেন, সবসময় খিটখিটে মেজাজে থাকেন, তাদের জন্য ভাবা হয় নাক্স বমিকার কথা। আবার যারা মানসিক পরিশ্রমে একদম ভেঙে পড়েছেন, রাতে ঘুম আসে না, তাদের জন্য আছে কেলিফসের মতো ওষুধ। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই চিকিৎসার রাস্তাটা ঠিক কেমন? এটা কিন্তু কোনো ঝটপট সমাধান নয় যে একটা ওষুধ খেলেন আর সব ঠিক হয়ে গেল। না, এটা আসলে একটা সামগ্রিক পদ্ধতি, একটা যাত্রা। এই চিকিৎসার কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ধাপ আছে। প্রথমে একজন চিকিৎসক অনেকটা সময় নিয়ে রোগীর সব কথা শোনেন। তার শারীরিক কষ্টের কথা, মানসিক অবস্থার কথা, ভয়, স্বপ্ন, সব কিছু। একে বলা হয় কেস টেকিং। এরপর তার বংশগত রোগের প্রবণতা বা মায়াজাম বোঝার চেষ্টা করা হয়। এই সব কিছুর উপর ভিত্তি করে তার জন্য একটা ব্যক্তিকেন্দ্রিক বা কনস্টিটিউশনাল প্রতিকার বেছে নেওয়া হয়। আর এর সাথে চলে সাপোর্টিভ কেয়ার এবং জীবনযাত্রায় কিছু জরুরি পরিবর্তনের পরামর্শ। আসলে শুধু ওষুধ খেলেই কিন্তু সবটা হয় না, এর সাথে সাথে জীবনযাত্রায় কিছু ভালো অভ্যাস যোগ করাটাও খুব জরুরি। যেমন রোজ রাতে ৭-৮ ঘন্টা গভীর ঘুম, নিয়মিত হালকা থেকে মাঝারি ব্যায়াম করা, যতটা সম্ভব অর্গ্যানিক আর কম প্রক্রিয়াজাত খাবার খাওয়া, মেডিটেশন বা যোগাসনের মাধ্যমে স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখা, আর রাসায়নিক মুক্ত একটা পরিবেশে থাকার চেষ্টা করা, এই সবকিছু মিলেই শরীরকে সুস্থ হতে সাহায্য করে। আর যেমন কিছু জিনিস জীবনে যোগ করতে হবে, তেমনই কিছু জিনিস বাদও দিতে হবে। বিশেষ করে প্লাস্টিকের পাত্রে খাওয়া বা গরম করা, প্রিজারভেটিভ বা রং মেশানো খাবার, অতিরিক্ত চা বা কফি, আর দীর্ঘস্থায়ী মানসিক চাপ, এইগুলো হরমোনের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের পুরো আলোচনার মূল সুরটা কি ছিল? সেটা হলো শুধু রোগটাকে সারানো নয়, বরং শরীরের হারানো ভারসাম্যটাকে পুনরুদ্ধার করা। এই কথাটা দিয়ে পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে সামারাইজ করা যায়। হোমিওপ্যাথিক চিকিৎসা হরমোনজনিত সমস্যায় একটি স্থায়ী ও কার্যকর সমাধান দেয়। এটি শুধু লক্ষণগুলোকে চাপা দিয়ে রাখে না, বরং রোগের মূল কারণ দূর করে শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনে। এটাই কিন্তু এই চিকিৎসা পদ্ধতির মূল ভিত্তি। তবে হ্যাঁ, একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার, সব কিছুরই একটা সীমাবদ্ধতা থাকে। হোমিওপ্যাথিও তার ব্যতিক্রম নয়। কোনো জরুরি অবস্থায়, যেমন হার্ট অ্যাটাক বা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অথবা জটিল জেনেটিক রোগের ক্ষেত্রে, এটা বিকল্প হতে পারে না। তাই যে কোনো চিকিৎসার জন্য সবসময় একজন যোগ্য এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, আমাদের শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার যে আসল শক্তি, সেই ক্ষমতাটা কি সত্যি আমাদের নিজেদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে? এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের স্বাস্থ্য আর নিরাময় ক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে